আরে ওই তো গাঙ্গুলি চলে এসেছে। গাঙ্গুলি, তুমি কি খবর আনলে? কবিরাজ বাবাকে কোনো উপায় বলতে পারলো কর্মীলতার স্মৃতি ফিরে আসার বিষয়ে? না না, এখন এটা কলমিলতার সামনে বলা যাবে না। এটা শুনলে হয়তো বেচারি আরো বেশি ভয় পেয়ে যাবে। মানে হ্যাঁ সূর্য, বলেছি তো। তবে সে অনেক কথা, এটা নিয়ে না হয় পরে কথা বলা যাবে। তার আগে চলো কলমিলতাকে বুড়িমায়ের কাছে পৌঁছে দিয়ে আসি। একটু পরেই তো সন্ধ্যা নামবে, আমাদের আর বেশিক্ষণ জঙ্গলে থাকা ঠিক হবে না। হ্যাঁ রাঙ্গুলি, তা তুমি ঠিকই বলেছো। তাহলে এখনই জিল্লু ভাইয়াকে ডেকে নেই। এই বলে সূর্য জিল্লুর কথা মতো 3বার ওকে ডাকতে থাকে। ও জিল্লু উড়ে এসে সেখানে হাজির হয়। ও এরপর সূর্য আর কলমিলতা আবারও জিল্লুর পিঠে চড়ে বুড়ির বাড়ির দিকে রওনা হয়। ওদের সাথে রাঙ্গুলিও পাশাপাশি যেতে থাকে। আর এদিকে বুড়ির ছেলের বউ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে আছে ওদের ফিরে আসার। সন্ধ্যা হতে চলল, এখন ওই দানব ঈগলটা ওদের নিয়ে ফিরে আসার কোনো নাম নেই। আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে কিভাবে ঈগলটা আবার ওদের উড়িয়ে নিয়ে আসে। কখন থেকে দাঁড়িয়ে আছি একটু দেখবো বলে, পাটা একদম লেগে যাচ্ছে। বুড়ির বউ এ কথা বলতে বলতে জিল্লু কলমিলতা সূর্যকে পিঠে চড়িয়ে নিয়ে আবারও ফিরে আসে বুড়ির বাড়িতে। বাহ, কি সুন্দর পঙ্খিরাজ ঘোড়ার মতো করে উড়ে চলে এলো। আমার যে কি ইচ্ছে হচ্ছে একটু ঈগলের পিঠে চড়তে। একটু দেখতাম ওপর থেকে ঘর বাড়ি গাছপালা মানুষ, এগুলোকে দেখতে কেমন দেখা যায়। আজ মায়ার কাছে জানতে চাইব উপর থেকে পৃথিবীটা দেখতে কেমন। ও মায়া, তুই ফিরে এসেছিস তাহলে? আমার তো খুব চিন্তা হচ্ছিল তোর জন্য। সেই কখন গিয়েছিস আর এখন ফিরলি? না বুড়িমা, আপনার কোনো চিন্তার কারণ নেই। আমি থাকতে কর্মীলতার কোনো ক্ষতি হতে দেব না। আপনি আমার উপর নিশ্চিন্তে ভরসা করতে পারেন। হ্যাঁ বুড়িমা, আমি আর সূর্য থাকতে কলমিলতার উপর কোনো বিপদের ছায়াও আসতে দেব না। আপনি শুধু কটা দিন কলমিলতাকে একটু আশ্রয় দিন, এরপর আমরা কলমিলতাকে ফিরিয়ে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, কোনো সমস্যা নেই। মায়া যতদিন খুশি আমার বাড়িতে থাকতে পারে। বিপদে কারো পাশে থাকাটাই তো হলো প্রকৃত মানুষের দায়িত্ব, তাই না? এই আর কি। ওরে বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছিল? কার মুখে কি শুনছি আমি? হঠাৎ তার ব্যবহারে এত পরিবর্তন। সে যাই হোক, ভালোই হলো। তবে বলছি মায়া, সারাদিন তোর কেমন কাটলো আজ? কিছু কি মনে করতে পারলি? বুড়িমা, আজ আমার দিনটা অনেক ভালো কেটেছে। আমি আজ অনেক কিছু মনে করার চেষ্টা করেছি, তবে স্পষ্টভাবে কিছুই আমার মনে পড়েনি। তবে জানো, ওই জায়গাটা না আমার কাছে সত্যি খুব আপন মনে হয়েছিল। আমি এখন থেকে রোজ ওই জায়গাটায় যাব আর আমার পুরনো স্মৃতিগুলো মনে করার চেষ্টা করব। ঠিক আছে ঠিক আছে, তবে সেটাই করিস, যেটা করলে তোর জন্য ভালো হয়। কলমিলতা, তবে তুমি এবার থাকো বুড়িমায়ের কাছে। আমি আর সূর্য তবে এখন যাই, সন্ধে হয়ে যাবে কিছু সময় পরেই। চলো সূর্য, এবার তবে আমরা বিদায় নিই এখান থেকে। তোমার সাথে আমার কিছু দরকারি কথা বলার আছে, চলো এবার। ঠিক আছে রাঙ্গুলি, তবে তাই চলো। কর্মীলতা, তুমি সাবধানে থেকো। আমরা আসি, কাল আবারও দেখা হবে তোমার সাথে। এই বলে রাঙ্গুলি আর সূর্য সেখান থেকে বিদায় নেয়। ও এদিকে বুড়ির বউ কলমিলতাকে তোষামোদ করতে শুরু করে। বলছিলাম মায়া, তুমি তো আজ অনেক ঘুরলে তাই না? মানে ওই ঈগলের পিঠে চেপে অনেক ঘুরে বেড়ালি আর কি। তা কেমন লাগলো তোমার? উপর থেকে মানুষদের দেখতে কেমন লাগে? অনেক ছোট ছোট পিঁপড়ের মতো বুঝি? আসলে আমি তো কোনোদিন এভাবে দেখিনি, তাই আর কি একটু জানতে মন চাইছিল। ভাবি, আপনার কথা শুনে আমি না হেসে থাকতে পারলাম না। আসলে আমি এসব কিছু উপর থেকে লক্ষ্য করিনি।
আমি তো শুধু উতলা হয়েছিলাম। সেই জায়গাটাতে আমি কখন পৌঁছাবো, যে জায়গাটাতে আমার অতীতের স্মৃতি জমে আছে। ও তাই বুঝি, তুমি কিছুই দেখোনি তবে? বৌমা, তোমার আজকাল কি হয়েছে বলো তো? কি সব পাগলের মতো কথাবার্তা বলছো? দিন দিন ছোট বাচ্চাদের মতো আচরণ করছো কেন? বুড়িমা থাক না, এভাবে বলো না। আসলে ভাবিও তো একটা মানুষ, তারও তো কত শখ থাকতেই পারে, তাই না? হয়তো তার জীবনে দেখা তার স্বপ্নগুলো আজও এমন অপূর্ণ রয়ে গিয়েছে, হয়তো সে কিছুই পূরণ করতে পারেনি। শখ কি শুধু ছোট বাচ্চাদের জন্যই? বয়স হলে কি শখ থাকতে পারে না বুড়িমা? কিন্তু মায়া, আমাদের তো সেই সামর্থ্য নেই যে কুড়ে ঘরে থেকে বড় বড় শখ পূরণ করা যাবে। বুড়িমা, তোমাকে এসব ভাবতে হবে না। ভাবির যদি আসলে এমন কোনো অপূর্ণ শখ থাকে, তবে আমি সেটা পূরণ করার চেষ্টা করব, যদি তা আমার সাধ্যের মধ্যে থাকে। ভাবি, আপনি বলুন, আপনি কি চান? আপনার কি এমন কোনো শখ রয়েছে যা পূরণ হলে আপনি খুব খুশি হবেন? আসলে আমার খুব শখ ছিল সাগর ঘুরতে যাওয়ার, কিন্তু আমাদের তো সে সামর্থ্য হয়ে ওঠেনি কোনোদিনই, তাই শখটা আজ অপূর্ণই রয়ে গিয়েছে। ও, এই কথা। ঠিক আছে ভাবি, আমি চেষ্টা করব আপনার এই শখটাকে পূরণ করার জন্য, যেভাবেই হোক। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। আমরা সবাই মিলে একদিন সাগর ঘুরতে যাব, খুব মজা হবে। কি বলছিস মায়া? তুই আমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাবি? সত্যি রে? তোর মতো মেয়ে হয় না। দেখেছো বৌমা, তুমি যাকে এতদিন কত বাজে কথা বলতে, দূরছাই করতে, আজ সেই তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব নিচ্ছে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আমি এতদিন মায়ার সাথে না বুঝে অনেক খারাপ আচরণ করেছি। আজ আমি আমার ভুল বুঝতে পারছি। সত্যি মায়া, তোমার মনটা অনেক বড়। কত সহজেই তুমি আমার শখ পূরণ করতে চাইলে। তোমার মনটা কত নির্ভেজাল। আমাকে তুমি ক্ষমা করে দিও মায়া। না না ভাবি, এ কথা কেন বলছেন? এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না। আজ আপনারা আমাকে আশ্রয় না দিলে আজ আমি কোথায় থাকতাম কে জানে। হয়তোবা এ জীবনটা আর ফিরেও পেতাম না। আপনাদের কাছে আমি চিরঋণী হয়ে থাকবো। আপনারা আমাকে নতুন জীবন ফিরে পেতে সাহায্য করেছেন। মায়া, তুমি সত্যি ভীষণ ভালো মেয়ে। চলো ঘরে চলো, আজ আমি তোমার জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছি। আজ আমরা সবাই একসাথে খাবার খাবো। এই বলে কলমেলতা বুড়ি আর তার বউ ঘরের দিকে চলে যায়। আর এদিকে রাঙ্গুনি আর সূর্য সেই পরিত্যক্ত বাড়িটাতে পৌঁছে যায়। রাঙ্গুলি, তুমি তখন কে যেন বলছিলে আমাকে? কি যেন জরুরি কথা বলার ছিল তোমার? বলো, কি বলতে চাইছিলে? আর হ্যাঁ, তোমার কবিরাজ বাবা কলমেলতার স্মৃতি ফিরে আসার ব্যাপারে কি কোনো সাহায্য করতে পারবে আমাদের? হ্যাঁ সূর্য, এই বিষয়টা নিয়ে তোমার সাথে আমার জরুরি কথা ছিল। আমি এত সময় এটাই বলতে চাইছিলাম। সূর্য, কলমেলতাকে স্মৃতি ফিরে পেতে হলে যে অনেক বড় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে আমাদের। বিষয়টা খুবই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ? এসব তুমি কি বলছো রাঙ্গুলি? আবার কি কঠিন পরীক্ষা? আর কত আমাদের এমন ঝুঁকি নিতে হবে? খুলে বলো দ্রুত আমাকে, কি কি করতে হবে আমাদের? তাহলে শোনো, কলমিলতার স্মৃতি ফিরে পেতে হলে প্রথম ধাপ যেটা, কলমিলতাকে আবারও সেই কলমি গাছে রূপান্তরিত হতে হবে। আর এরপর ওকে সেই সুন্দরপুর জঙ্গলের আগের ঠিক সেই জায়গাটাতে স্থাপন করতে হবে। ও এরপর কলমিলতার সবচেয়ে আপন মানুষকে দিয়ে একটা রক্তচুনি কলমি গাছের নিচে পুঁতে রাখতে হবে। সেই রক্তচুনির জাদুর শক্তির সাহায্যেই কলমিলতা তার পুরনো স্মৃতি ফিরে পাবে। ও আবারও মানুষ রূপে ফিরে আসবে। এসব তুমি কি বলছো রাঙ্গুলি? এ কি উপায়? এটা যে বড়ই ভয়ঙ্কর। তার মানে আবারও কলমিলতাকে গাছ রূপে ফিরে যেতে হবে? কত কষ্ট করে না আমরা কলমিলতাকে মানুষ রূপে ফিরে এনেছিলাম।
এখন কিনা আবার সে গাছ রূপে রূপান্তর হবে? এটা কি ওর পরিবার মেনে নেবে? কেন যে মেয়েটার ভাগ্যে এমন দুঃখ দুর্দশা লেগে আছে আমি তা জানি না। তবে আজ কর্মীলতার এই অবস্থার জন্য কে দায়ী? আমি একবার যদি তাকে খুঁজে পাই আমি কিছুতেই ওকে ছাড়বো না। যদি এটা ওর সৎমা হয়ে থাকে তবে আমিও তাকে ছেড়ে কথা বলবো না। একটা বার শুধু সেই অপরাধীকে খুঁজে পাই আমি তাকে এমন শাস্তি দেব যা দেখে কেউ আর ওর সাথে অন্যায় করার সাহসও করবে না। সূর্য, আমার মনে হয় কর্মীলতা শেষ পুত্র আর কেউই নয়, সে একমাত্র ওর ছোট মাই হবে। যদিও এই বিষয়টাতে আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে কেন জানি আমার মন বলছে কর্মীলতার সৎ মাই এ কাজ করে থাকবে। হ্যাঁ রাঙ্গুলি, তুমি ঠিকই বলেছো, আমারও তাই মনে হচ্ছে। তবে তুমি একটা কাজ করো, এক্ষুনি কর্মীলতাদের বাড়িতে যাও। কর্মীলতার বাবা মাকে ওর স্মৃতি ফিরিয়ে আনার উপায় সম্পর্কে বলবে। তাদের অনুমতি জানা যে আমাদের খুব দরকার। কিন্তু সূর্য, যদি কোনোভাবে কর্মীলতার শত্রুপক্ষ জেনে যায় যে কর্মীলতা এখনো জীবিত আছে, ওর খবর পাওয়া গেছে, তখন কি হবে? যদি সে শত্রু আবারও কর্মীলতার ক্ষতি করতে চায়? না না রাঙ্গুলি, কিছুই হবে না। কর্মীলতা এখন আমার আশেপাশে আছে, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। বরং এই বিষয়টা তুমি সবার সামনে বলবে, আর দেখবে এটা শোনার পরে ওর ছোট মায়ের প্রতিক্রিয়াটা কেমন হয়। যদি সে এটা শুনে খুশি হওয়ার বদলে ঘাবড়ে যায় ও আতঙ্কিত হয়ে অস্বস্তি বোধ করে, তবে ধরে নেবে এ কাজ সেই করেছিল। তুমি ভালোভাবে সবকিছু লক্ষ্য করবে, এটাই এখন তোমার কাজ। আর সবকিছু আমাকে কাল জানাবে এসে, আমি তোমার ফেরার অপেক্ষায় থাকবো। তবে আর একটা কথা, এখন কাউকে কর্মীলতার ঠিকানা বলা যাবে না, এমন তোর বাবা মাকেও নয়। হ্যাঁ সূর্য, এটা তুমি ঠিক বলেছ। তবে আমি যাচ্ছি, আমি সব খবর তোমাকে জানাবো। তুমি কর্মীলতার খেয়াল রেখো। এই বলে রাঙ্গুলি সেখান থেকে উড়ে চলে গেল কর্মীলতাদের বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে যায়। সন্ধ্যা নেমে গিয়েছে, আর কিছুক্ষণ পরে রাতে খাবার সময় হবে। আজ মাকে আমি খাবারের সাথে ওই মন ভোলানো জাদুর জলটা মিশিয়ে দেব। কাল সকালের ফলাফল হাতে নাতে পাওয়া যাবে। যাই, জাদু জলটা নিয়ে খাবার ঘরের দিকে যাই, কাজটা এখনই করতে হবে। এই বলে কবিতা জাদু জল নিয়ে খাবার ঘরে যায়। ও গিয়ে খাবার এসে জাদু জলটা মিশিয়ে দেয়, আর তাতেই যা হলো। আরে আরে, মনে হচ্ছে জাদু জলটা কাজ করছে। কেমন করে খাবারে মিশে গিয়ে কেমন বিজলির মতো তৈরি হলো, আবার সেটা নিমিষেই হাওয়া হয়ে গেল। যাক, আমার কাজ শেষ। এবার আমি খাবারটা নিয়ে মায়ের কাছে যাব, ও মাকে সামনে বসিয়ে খাবারটা খাওয়াবো। আর তারপর কাল সকালে সবার সামনে মাকে হাজির করব, আর জিজ্ঞেস করব, দেখি কত ক্ষমতাই জাদুজরের। তারই এটা টের পাওয়া যাবে। মাকে আমি তার বিশ্বস্ত কবিরাজের জাদুতেই বশ করব। মা, এই দেখো, আমি তোমার জন্য রাতের খাবার নিয়ে এসেছি। নাও, জলদি করে খাবারটা খেয়ে নাও তো দেখি। ও বাবা, এ আমি কে দেখছি? যে মেয়ে নিজের হাতে পানিটা পর্যন্ত ঢেলে খায় না, সে আজ কিনা না চাইতেও আমার জন্য খাবার নিয়ে আমার সামনে ধরেছে। কি ব্যাপার বলতো কবিতা, তোর কি কোনো কিছু দরকার? তা না হলে হঠাৎ মায়ের প্রতি এত ভালোবাসার কারণ কি বলতো? বারে, আমি কি শুধু নিজের প্রয়োজনেই তোমাকে ভালোবাসা দেখাই? এমনিতে বুঝি ভালোবাসি না? আমি ভাবলাম সারাদিন তো কাজ করো, আমাদের খেয়াল রাখো, তোমার কত পরিশ্রম হয়, তাই আমারও তো তোমার প্রতি একটু যত্ন নেওয়া উচিত। আর এটা ভেবেই আমি তোমার জন্য রাতের খাবারটা নিয়ে এলাম। কিন্তু তাতে কি লাভ? তুমি তো আমাকে সন্দেহ করছো। আরে পাগলি মেয়ে, না না, আমি তোকে কেন সন্দেহ করব? এমনি একটু মজা করলাম আর কি। দে খাবারটা দে তবে। আমার মেয়ে আজ নিজের হাতে আমার জন্য খাবার নিয়ে এসেছে, আমি কি তা না খেয়ে পারি? আয় কবিতা, তুই বস আমার কাছে, আমি একটু তোকে খাইয়ে দেব। না মা, আমার এখন খেতে ইচ্ছে হচ্ছে না, তুমি খাও, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি।
সবটা খাবার খাবে কিন্তু, কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে, আমি এক্ষুনি খাচ্ছি। এরপর ছোট বউ খাবারগুলো খেতে থাকে। ও সে জানতেও পারে না এই খাবার খাওয়ার পর কাল সকালে কি হতে চলেছে। আজ কবিরাজ বাবার জাদু তেলটা মাথায় দেওয়ার পর থেকে মনে হচ্ছে আমার সব ভয় যেন কাটতে শুরু করেছে। যাক বাবা, এবার বেশ শান্তি পাচ্ছি। ছোট বউ এই কথা বলতে বলতে রাঙ্গুলি সেখানে উপস্থিত হয়। ও ছোট বউ রাঙ্গুলিকে দেখে খুবই বিরক্ত হয়। আরে রাঙ্গুলি, তুই এখানে আবার কি করছিস? কোত্থেকে হাজির হলে আবার সকাল সকাল? কোথায় আজ ভালোভাবে দিনটা শুরু করতে যাচ্ছিলাম, এর মধ্যে তোর অলক্ষণে মুখটা সামনে আনলি। বলি তুই এখনো আমাদের এই বাড়িতে কেন পড়ে আছিস বলতো? যার লেজ ধরে তুই এ বাড়িতে ঢুকেছিলি সে তো কবেও হাওয়া হয়ে গিয়েছে। তাহলে তুই কেন এখনো আমাদের বাড়ি থেকে যাস না? যা বলছি এক্ষুনি চলে যা, আর কোনোদিনের জন্য তোর এই মুখখানা আমাদের বাড়ির আশেপাশে না দেখি। দূর হয় এখান থেকে। আমি কেন যাব এই বাড়ি থেকে? আমাকে এখানে যে নিয়ে এসেছে একমাত্র সে বললেই আমি এখান থেকে চলে যাব, তার আগে নয়। তোর কথা শুনে আমি না হেসে থাকতে পারছি না। বলি কলমিলতা সুখীকে একেবারে পাগলি হয়ে গেলি? কলমিলতা তোকে কিভাবে এ বাড়িতে থাকতে বলবে? ও কি আর এই পৃথিবীতে বেঁচে আছে নাকি? বুঝেছি, কলমিলতার মরে যাওয়াটা তুই আজও মেনে নিতে পারছিস না। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ। তা মেনে নেবই বা কিভাবে বলো? সত্যি হলে না হয় মেনে নিতাম। রাঙ্গুলির মুখ থেকে এমন কথা শোনার পর ছোট বউ যেন ঘাবড়ে যায়। মানে এসব তুই কি বলছিস? পরিষ্কার করে বলছি। দেখ, আমার সাথে একদমই আদিক্ষেতা করবি না। যা বলার স্পষ্ট করে বলছি। তুই কি বোঝাতে চাইছিস সেটা বলে। এই তো কুচুটি বুড়ি আমার কথায় কেমন ক্ষেপে গিয়েছে, ভয়ে কেমন শুকিয়ে যাচ্ছে। আর সূর্য তো বলেছিলই, যদি ছোট বউ কলমিলতার খোঁজ পাওয়ার কথা শুনে খুশি হওয়ার বদলে এমন অস্বস্তি বোধ করে, তবে আমাদের এটাই ধরে নিতে হবে যে এই কাজের সাথে সেই জড়িত। আর কুচুটি বুড়ি তো এমনটাই করছে। ওর চোখ মুখ যেন ভয়ে ঘাবড়ে যাচ্ছে। যাই, আমি এবার আমার বাকি কাজটা সম্পূর্ণ করি। এখনই ঘরে গিয়ে সবাইকে ডেকে আনতে হবে এখানে। ও কলমিলতাকে খুঁজে পাওয়ার বিষয়টা সবাইকে আমাকে জানাতে হবে। আরে এই শয়তান পাখি, দাঁড়া, কোথায় যাচ্ছিস আমার কথার উত্তর না দিয়ে? যা, চলে গেল। আমার কথার কোনো কর্ণপাতই করলো না। ও কি বলে গেল তবে? ওর কথা শুনে আমার এমন কেন সন্দেহ হচ্ছে? কলমিলতা কি তাহলে বেঁচে আছে? না না না, এটা কিছুতেই হতে পারে না। আমার এত পরিশ্রম এভাবে বৃথা যেতে পারে না। আমি কিছুতেই মেনে নেব না। এই কথা বলতে বলতে হঠাৎ ছোট বউয়ের মাথা ঝিমঝিম করতে শুরু করে, কারণ এত সময় কবিরাজের সে জাদু জল কাজ করতে শুরু করে। আরে এই কি, আমার মাথাটা এর মধ্যে কেমন ঝিমঝিম করছে। আমি যেন চোখে চারপাশে সব ঝাপসা দেখছি। এসব কি হচ্ছে আমার সাথে? আর এদিকে রাঙ্গুলি বড় বউয়ের ঘরে গেল তাকে ডাকতে। ও গিয়ে দেখতে পায় কলমিলতার ব্যবহারের কিছু জিনিস নিয়ে সে ঘরে মাটিতে শুয়ে কান্না করছে। তার কোনো দিক দিশা নেই, শুধু কেঁদেই চলেছে সমানে। কলমিলতা, আমার কলমিলতা, কতদিন হয়ে গেল তোকে দেখতে পাই না। এই পৃথিবীর সব কিছুই ঠিক আগের মতোই আছে। গাছে ফুল ফোটে, পাখি ডাকে, রাত থেকে ভোর, ভোর থেকে দুপুর। প্রকৃতির সবই যেন চলছে তার নিয়মেই। শুধু তুই আমার কাছে নেই। কলমিলতা, এত ক্ষণিকের জন্যই যদি আসবি, তবে কেনই বা এসে আবার বুকটাকে ফাঁকা করে দিয়ে চলে গেলি? আমি এখন তোকে কোথায় খুঁজে পাবো? ইস, চাচি কতটাই না কষ্ট পাচ্ছে, এ যেন সহ্য করার মতন নয়। আমারই কান্না পাচ্ছে চাচিকে এত কষ্ট পেতে দেখে। আজ তার মেয়ের শোকে কি হাল হয়েছে তার। এদিকে রতন বড় বউকে সামলানোর চেষ্টা করে। বড় বউ, ওঠো বড় বউ, তুমি এই মাটিতে শুয়ে থাকলে যে অসুস্থ হয়ে যাবে। যেটা সত্যি আমাদেরকে তো সেটা মেনে নিতেই হবে বলো। আমাদের ভাগ্যে হয়তো এটাই ছিল। নিজেকে সামলানোর চেষ্টা করো বড় বউ। না না, আমি আর কোনো কথাই শুনবো না। আমি কি করে সামলাবো?
মেয়েটার জন্মের পর থেকে জেনে এসেছিলাম যে আমি মৃত কন্যা সন্তানের মা হয়েছি। এরপরে আমি এটা মেনে নিয়ে এতগুলো বছর বুকে পাথর বেঁধে কাটিয়ে দিয়েছি, কিন্তু কোত্থেকে যেন না চাইতেও আমার মেয়েটা আবার আমার বুকে ফিরে আসে। এরপর ওকে পাওয়া মাত্রই আবার হারিয়ে ফেললাম। এত শোক আমি কি করে কাটাবো, কি করে সইব? আমি তো মা। বড় বউকে কেউ সামলাতে পারে না, সে এভাবেই কেঁদেই চলে সমানি। চাচি, আপনাকে আর কাঁদতে হবে না, এবার আপনার চোখের পানি মুছুন চাচি। একটা সুখবর আছে, যা শুনলে আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন। আপনার কান্নার দিন শেষ হওয়ার সময় হয়ে এসেছে চাচি। কি কি বললো রাঙ্গলি? আমার কান্নার দিন শেষ হতে চলেছে? তার মানে কি বলতে চাইছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি জানো না, আমার মেয়েকে ফিরে না পাওয়া পর্যন্ত আমার চোখের জল কখনোই থামবে না। তার মানে কি তুমি আমার কলমিলতার খবর নিয়ে এসেছো? হ্যাঁ চাচি, আমি সেটা ভালো করেই জানি। আর আমি আবারও বলছি, আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। আপনাদের সবার জন্য খুশির সংবাদ নিয়ে এসেছি। দয়া করে আপনারা সবাই বাইরে আসুন, আমি সবার সামনে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ওগো ওগো, শুনছো রাঙ্গলি কি বলছে? আমার খুশির দিন ফিরে আসতে চলেছে। তুমি শুনেছো তো ও কি বলল? তাড়াতাড়ি বাইরে চলো, আমাদের এক্ষুনি জানতে হবে ও কি বলতে চাইছে। হ্যাঁ বড় বউ, চলো আমরা তাহলে বাইরে গিয়ে দেখি রাঙ্গুলি আমাদের জন্য কি খুশির সংবাদ নিয়ে এসেছে। আমিও তা শুনতে অস্থির হয়ে আছি। এই বলে বড় বউ আর রতন ঘর থেকে বাইরে যায় ও ছোট বউ আর কবিতা আগে থেকে সেখানে উপস্থিত থাকে। রাঙ্গুলি, বলো এবার তুমি আমাদের জন্য কি খুশির খবর নিয়ে এসেছো? আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে খুশির খবর তো হলো বুবুর খবর পাওয়া, বুঝলে তো? হ্যাঁ কবিতা, আমি সেটা ভালো করেই জানি। আর আমি তোমাদের যে খবরটা দিতে চলেছি, এটা কলমিলতারই খবর। বহু কষ্ট ও প্রতীক্ষার পর আমরা কলমিলতাকে খুঁজে পেতে সক্ষম হয়েছি। এটাই আমি এতক্ষণ তোমাদের জানাতে চেয়েছি। সত্যি বলছো রাঙ্গুলি? আমার বুবুকে খুঁজে পাওয়া গেছে? আমার যে কি খুশি লাগছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। বড় মা, শুনেছো? তোমার মেয়ের সন্ধান পাওয়া গিয়েছে, আর তোমার চোখের জল ফেলতে হবে না। আমি জানতাম আমার বুবুকে ঠিকই খুঁজে পাওয়া যাবে। রাঙ্গুলি, আমার কলমিলতা কোথায়? তুমি ওকে সাথে করে কেন নিয়ে আসোনি? আমার মনটা যে ছুটে গিয়েছে ওকে এক পলক দেখার জন্য। আমার মেয়েটা কোথায়? চাচি, আমার কথা এখনো শেষ হয়নি। আমার পুরো কথাটা আগে ভালো করে শুনুন সবাই। কলমিলতাকে খুঁজে পাওয়া গেছে ঠিকই, কিন্তু 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 কি রাঙ্গুলি? চুপ করে থেকো না। আমার কলমিলতা কি কোনো বিপদে পড়েছে? জলদি করে বলো না। চাচি, কলমিলতাকে তারা যেন গলায় কলসি বেঁধে পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিল। এরপর কলমিলতার মাথায় আঘাতপ্রাপ্ত হয়, আর এতে কলমিলতা তার পুরনো সব স্মৃতি হারিয়ে ফেলে। কলমিলতা এখন একটা বুড়ি মায়ের আশ্রয়ে আছে। রাঙ্গুলি, এখন আমার বুবুকে তাহলে কি করে স্মৃতি ফিরিয়ে আনা যাবে? কোনো উপায় কি আছে? আমরা এখন কি করব? তুমি আমাদেরকে বুবুর কাছে নিয়ে চলো, আমরা বুবুকে বাড়িতে এনে সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলবো। না কবিতা, এমনটা এখন এই অবস্থাতে করা যাবে না। এখন আমরা ওকে অন্যভাবে স্মৃতি ফিরিয়ে আনার ব্যবস্থা করার কথা ভাবছি। এদিকে কলমিলতাকে খুঁজে পাওয়ার বিষয়টা নিশ্চিত হওয়ার পরে ছোট বউয়ের যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। ও সে ততক্ষণে ঘাবড়ে যায় ও ভয়ে যেন শুকিয়ে যায়। আর রাঙ্গুলি তখন এটা ভালোভাবে লক্ষ্য করতে থাকে। সূর্য যা বলেছিল একদমই মিলে যাচ্ছে। কলমিলতার সন্ধান পাওয়ার কথা শুনে কুচুটি বুড়ি কেমন ভয়ে চুপসে যাচ্ছে। তার মানে আর আমার সন্দেহের কোনো জায়গা নেই। এটাই নিশ্চিত যে এই কাজটা কুচুটি বুড়িই করেছে। তবে তার মুখ থেকে স্বীকার করাতে পারলে আরো ভালো হতো। না না, কলমিলতাকে কি করে খুঁজে পেল? ওকে তো খুঁজে পাওয়ার কথা নয়, এমনটা তো হওয়ার কথা ছিল না।
আমি যে এটা কিছুতেই মেনে নিতে পারছি না। আরে আমি আবার এসব মুখ ফুসকে কি বলে ফেললাম? ছোট বউয়ের মুখ থেকে এমন কথা শোনার পরে মুহূর্তেই সবাই অবাক হয়ে যায়। ছোট বউ, এসব তুমি কি বলছো? যা শুনলাম তা কি সত্যি? তার মানে কর্মীলতাকে খুঁজে পাওয়াতে তুমি খুশি হওনি? তুমি নিজের মুখে যে স্বীকার করলে, তাহলে তুমি কি এ কাজের সাথে জড়িত ছিলে? না না না, আমি এসব কি বললাম? সবার সামনে কেমন পেট থেকে সব গড়গড় করে বেরিয়ে এসছে আপনা আপনি। আমি না চাইতেও, আমি তো এমনটা ইচ্ছা করে বলছি না। এখন কি হবে? এই তো যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে, কিন্তু এটা কিভাবে সম্ভব যে কুচুটি বুড়ি নিজের মুখেই তার শব্দ স্বীকার করে নিচ্ছে যে সে কর্মীলতার ক্ষতি চেয়েছিল? তার মানে কুচুটি বুড়ি সেদিন আমাকে আর কলমিলতাকে একসাথে ডুবিয়ে মারতে চেয়েছিল। ছোট, তুই এসব কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? তুই নিজের মুখে এসব স্বীকার করছিস? তোর মাথা কি ঠিক আছে? আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না যে তুই আমার কলমিলতার ক্ষতি করতে পারিস। তুইও তোর মা হয়ে কি করে একটা মেয়ের এমন ক্ষতি করতে পারিস? দাঁড়াও বড় বউ, ও যখন স্বীকার করতে শুরুই করেছে, তাহলে আরো অনেক কিছু ওর থেকে জানা যাবে। আগে আমাদের এখন রাঙ্গুনির সব কথা ভালোভাবে শুনতে হবে। কর্মীরতা এখন কোথায় আছে, কিভাবে আছে, আর ওকে কি করে স্মৃতি ফিরিয়ে আনা যায়, আমাদেরকে এখন এটা ভাবতে হবে। রাঙ্গুনি, কর্মীরতাকে এখন তোমরা কি করে কোন উপায় স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছো, আমাদেরকে বলো তাড়াতাড়ি। হ্যাঁ কাকু, আমি তোমাদের সেটাই বলতে যাচ্ছিলাম। তোমরা সবাই একটু মন দিয়ে শোনো। কলমিলতার স্মৃতি ফিরিয়ে আনার উপায়টা বেশ জটিল ও ঝুঁকিপূর্ণ। তবে একথা আমি আর ওই কুচুটি বুড়ির সামনে বলতে রাজি নই, কারণ সে ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে যে সে কলমিলতার ক্ষতি চায়। আগে তাকে তোমরা এখান থেকে সরিয়ে নাও, তা না হলে আমি কিছুই বলতে পারবো না। হ্যাঁ রাঙ্গুলি, তুমি একদম ঠিকই বলেছ। আমি তো এটা ভেবে দেখিনি। ঠিকই তো, শত্রুর সামনে আবার কিসের আলোচনা? ওগো, তুমি শয়তানি ছোট বউকে এখনই এখান থেকে সরানোর ব্যবস্থা করো। ওকে আমার এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। ও আমার মেয়েকে বাঁচতে দেবে না। ওকে তুমি এই বাড়ি থেকে দ্রুত তাড়াও, তা না হলে ও আমার মেয়েকে বাঁচতে দেবে না। না না বড় বউ, এক্ষুনি আমি ওকে এখান থেকে তাড়াবো। ওর সাথে আমার অনেক হিসেব নিকেশ বাকি আছে। আমার মনে অনেক প্রশ্ন জমে আছে সেই 20টি বছর ধরে। এসব কিছুর উত্তরই আমি ওর থেকে নেব। আপাতত ওকে আমি আমাদের এই পরিত্যক্ত বাড়িতে বন্দি করে রাখবো। আজ থেকে ওখানেই থাকবে। এ কথা শুনে ছোট বউ খুব বিপদে পড়ে যায়। ও সে তার মনকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারে না। সব ক্ষমতাই যেন হারিয়ে ফেলে। কোনো গোপন কথাই লুকিয়ে রাখতে পারে না। আবার এদিকে তার খুব খারাপও লাগে যে তাকে এখন থেকে একা একাই একটা ঘরে বন্দি হয়ে থাকতে হবে। আমার যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কেমন যেন মুখ থেকে সবকিছু একা একাই বের হয়ে যাচ্ছে। আমি সামলাতে পারছি না নিজেকে, কিছুতেই পারছি না। হায় হায়, এসব কি হচ্ছে? আমি সবার সামনে যে ছোট হয়ে যাচ্ছি। মনের কথা কিছুই চেপে রাখতে পারছি না। আমাকে কেউ তোমরা বন্দি করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। এই বলে দিলাম, যে আমার কাজে বাধা দেবে আমি তাকে খবর করে দেব। আরে না না, এসব আমি কি বলছি? আমি তো এসব কিছুই বলতে চাইনি। ছোট বউয়ের এমন কথা শুনে রতন তখন আরো বেশি রেগে যায়। ও তাকে সজোরে সবার সামনে একটা থাপ্পড় মারে। ও টানতে টানতে তাকে পরিত্যক্ত বাড়ির দিকে নিয়ে যায়। কবিতা, কবিতা মা, আমাকে বাঁচা, তোর বাবাকে থামা, আমাকে একা ঘরে বন্দি করে রাখতে দিস না। কিন্তু কবিতা ওর মাকে কোনো সাহায্যই করলো না। এদিকে রতন ছোট বউকে নিয়ে ওই বাড়ির দিকে যেতে থাকলো। আর কবিতা এদিকে তার মায়ের এমন কাণ্ড কারখানা দেখে নিজেই লজ্জিত হয় ও কষ্ট পেতে থাকে। ছি মা, ছি, তুমি এমন পর্যায়ে পৌঁছে যাবে আমি তোমার থেকে এটা কখনোই আশা করিনি। তোমার জন্য কষ্ট হলেও আজ আমি তোমাকে রক্ষা করতে পারবো না, কারণ অন্যায়কারী যেই হোক না কেন তাকে যে শাস্তি পেতেই হবে। আর আমি আমার বুবুকেও অনেক ভালোবাসি, তোমাকেও আমি অনেক ভালোবাসি, কিন্তু তুমি তোমার সে সম্মানের জায়গাটা যে ধরে রাখতে পারলে না মা, পারলে না।
কবিতা এসব ভাবতে ভাবতে নিজেই কান্নায় ভেঙে পড়ে। আরে কবিতা মা, তুই কাঁদছিস? আমি জানি তোর মায়ের জন্য তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করার বল, সব তো নিজের চোখের সামনেই দেখতে পেলি। না বড় মা, আমি কষ্ট পাচ্ছি না, বাদ দাও এসব কথা। আর রাঙ্গুলি, তুমি যা বলতে চেয়েছিলে সেটা বলো শীঘ্রই। এখন আর মা এখানে নেই, কিভাবে বুবুকে আমরা স্মৃতি ফিরিয়ে আনতে পারবো তাড়াতাড়ি বলো। হ্যাঁ শোনো, তবে কর্মীলতাকে আবারও গাছরূপে ফিরে যেতে হবে, আর তারপরে আগের মতোই জঙ্গলের ওই একই জায়গাটাতে ওকে প্রতিস্থাপন করতে হবে। ও এরপর একটা রক্তচনের সাহায্যে কলমিলতার সবচেয়ে আপনজনের হাত দিয়ে কলমি গাছের গোড়ায় পুঁতে দিতে হবে। তাহলে কলমিলতা আবারও স্মৃতি ফিরে পাবে, ও সাথে মানুষরূপও ফিরে পাবে। এই কাজটা যে খুবই কঠিন, এটা শুরু করার আগে সবার অনুমতি নেওয়া খুব দরকার ছিল চাচি। এবার আপনিই বলুন, এভাবে কি আপনি কলমিলতার স্মৃতি ফিরিয়ে আনতে রাজি? রাঙ্গুলি, এ তুমি আমাকে কে শোনালে এত সময় পরে? আমার মেয়েকে কত কষ্ট পেতে হবে বলো তো? আমার মেয়েকে কত কষ্টের পর মানুষ রূপে ফিরে পেয়েছি, এখন কিনা আবার ওই ভয়ঙ্কর জঙ্গলে ওকে গাছ হয়ে থাকতে হবে? না না না, এটা আমি কিভাবে হতে দেই? আমার যে খুব ভয় করছে। আমার কলমিলতাকে আবার আমি মানুষ রূপে ফিরে পাবো কি? কি করব কিছুই যে বুঝতে পারছি না। বড় মা, আমার বুবু অনেক সাহসী, সে তার জীবনের বহু সংগ্রাম করে আমাদের কাছে ফিরে এসেছিল। দেখো, কত বিপদের পরেও আমার বুবু এখনো সুস্থ আছে, ভালো আছে। সে পানিতে ডুবে গিয়ে ফিরে এসেছে। আমার বিশ্বাস, আমার বুবু এই কঠিন পরীক্ষাগুলো থেকেও সফলভাবে উত্তীর্ণ হতে পারবে। বড় মা, তুমি সাহস রাখো মনে, দেখবে সবকিছু ভালোই ভালোই সম্পূর্ণ হবে। তুমি রাজি হয়ে যাও। চাচি, আপনি কান্না করবেন না, আপনি তো ওর মা। আপনি এখান থেকে কষ্ট পেলে কলমিলতাও ওখান থেকে কষ্ট অনুভব করতে পারে। এতে ও আরো বেশি অস্থির হয়ে যায়, ও এতে অসুস্থ বোধ করে। দয়া করে আপনি এমন কান্না করবেন না চাচি, ধৈর্য ধারণ করুন আপনি। আমি তাহলে এবার যাই, আমাকে এবার বাকি কাজ শুরু করতে হবে যে। এই বলে রাঙ্গুলি সেখান থেকে চলে যায় সূর্যের কাছে। আর এদিকে ছোট বউ বন্দি ঘরে একা একা ছটফট করতে থাকে, ও রাগে জ্বলতে থাকে। না না, এটা কোনো স্বাভাবিক বিষয় বলে মনে হচ্ছে না। আমি কিভাবে সবার সামনে গড়গড় করে সব সত্যি কথা বলে দিলাম? এটা কিভাবে হলো? নিশ্চয়ই এর পিছনে কেউ কলকাঠি নাড়ছে, কেউ হয়তো আমার পিছনে এসব ষড়যন্ত্র চালাচ্ছে আমার সব গোপন কথা শুনে নেওয়ার জন্য, আমার পেট থেকে সব গোপন কথাগুলো বের করার জন্য। কিন্তু আমার উপর তাহলে কে জাদুটোনা করেছে? কে সে? আমাকে মাফ করে দিও মা, তোমার অন্যায় সবার সামনে ফাঁস করতে তোমার নিজের মেয়ে হয়ে আমাকে এই জাদুটোনার আশ্রয় নিতে হলো। আমি চাই সব খারাপেরই অবসান ঘটুক, আর তুমিও ভালো হয়ে যাও। আমি তোমাকে ভালো করার চেষ্টা করে যাব মা। কবিতা এ কথা বলার পরে মন ভার করে ধীরে ধীরে ঘরের দিকে চলে যায়। ও এদিকে বুড়ি সেদিনের কলমিলতার অতীতের ঘটনাগুলো মনে করতে থাকে, আর তার করা সেই পাপকর্মের সাথে এই কলমিলতার ঘটনাটা মেলানোর চেষ্টা করে। পাখিটা সেদিন মায়ার অতীতের কথা কি বলছিল? মায়া আগে একটা কলমি গাছ ছিল, আমিও তো একটা বাচ্চাকে জীবিত কবর দেওয়ার পরে ওর কবরে একটা কলমি গাছের ডাল পুঁতে দিয়েছিলাম। কেন যেন বারে বারে আমি দুটো ঘটনাকে এক করে ফেলছি। আমার মনটা বারবার কেন দুটো ঘটনার ভিতর মিল খোঁজার চেষ্টা করছে। আমি তো আর কোনোদিনও ওই জঙ্গলটাতে গিয়ে দেখলামও না ওখানকার কি অবস্থা। আমাকে জানতে হবে মায়া কলমি গাছ হয়ে ঠিক কোন বনে ছিল। হ্যাঁ, আমাকে জানতেই হবে ওদের থেকে। এদিকে রাঙ্গুলি পৌঁছে যায় সূর্যের বাড়িতে, ও সূর্যকে ছোট বউয়ের বিষয়ে সব কথা বলতে থাকে। আর সূর্য এসব শুনে খুব অবাক হয়ে যায়। এসব কি বলছো তুমি রাঙ্গুলি? কলমিলতার ছোট মা নিজের মুখে স্বীকার করেছে? এটা কিভাবে সম্ভব? তাহলে কি তার পেছনে কেউ রয়েছে?
যে কলকাঠি আসছে পিছন থেকে? সেটা আমি জানি না সূর্য, তবে কুচুটি বুড়িকে আলাদা ঘরে বন্দি করে রাখা হয়েছে, যাতে সে আর কলমিলতার ক্ষতি করতে না পারে। সূর্য, আমাকে এবার কবিরাজ বাবার বাড়িতে যেতে হবে। কলমিলতার স্মৃতি ফিরিয়ে আনতে যা যা করা লাগবে সেই জিনিসপত্রগুলো আমাকে নিয়ে আসতে হবে। আমি তাহলে গেলাম। এই বলে রাঙ্গলি উড়ে গেল কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে সূর্যর বাড়িতে ওর বাবা মা ওকে নিয়ে চিন্তা করতে থাকে। ওগো সূর্যের বাবা, আমার ছেলেটা কলমিলতাকে খুঁজতে গিয়ে কি নিজেই হারিয়ে গেল, আর তো ফিরে এলো না। তুমি তো একটা খবর নেয়ারও চেষ্টা করছো না। একবার কলমিলতাদের বাড়িতে গিয়ে খবর নেবে, মনে হয় ওখানে গেলে কিছু না একটা খবর তুমি জানতে পারবে। মেয়েটাকে পাওয়া গেল কিনা, আর আমার সূর্যই বা কোথায় আছে। হ্যাঁ রেশমি, আমিও সেটাই ভাবছি। একটাবার কলমিলতাদের বাড়িতে যাব আজ। তবে আমি ওদের বাড়িতে গেলে যে ওদের জন্য দুঃসংবাদ বয়ে আনবে সেটা। কারণ এভাবে যে আমি আর মেনে নিতে পারছি না। যে মেয়ের জন্য আমার ছেলের এত ভোগান্তি, এমন অলক্ষ্য অপয়া মেয়েকে আমি আমার বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না। এখনই তো আমার ছেলের জীবনটাকে শেষ করে দিচ্ছে ওই অপয়া মেয়েটা। না জানি বিয়ে করলে আর কি কি দেখতে হবে। আমি তাই এটা ভেবেই আজই ওদের বাড়িতে গিয়ে বিয়েটা ভেঙে দেব। ওগো, এসব কি বলছো? সূর্য জানলে যে খুব কষ্ট পাবে। ও যে ওই মেয়েটাকে খুব ভালোবাসে। চুপ করো রেশমি, অনেক হয়েছে। ভালোবাসার কথা যদি বলতেই হয়, তবে আমরা কি আমাদের ছেলেকে কম ভালোবাসি? ভালোবাসি বলেই তো ছেলের গায়ে কোনোদিনও হাত তুললাম না। ছেলেটাকে দিয়ে কোনোদিনে একটা কষ্টের কাজ করালাম না। আর ওই মেয়ে কি আমাদের ছেলেকে আমাদের চাইতেও বেশি ভালোবাসে? না না না, আমি আর কোনো অজুহাত শুনবো না। অনেক দেখেছি, আর নয়, আমি এক্ষুনি যাচ্ছি। এই পরে সূর্যের বাবা কলমিলতাদের বাড়িতে যায় ও ওদের বাড়িতে পৌঁছে ওদের ডাকতে শুরু করে। কেউ কি আছেন বাড়িতে? দয়া করে একটু বেরিয়ে আসুন। ওগো, কণ্ঠটা বেশ চেনা চেনা মনে হচ্ছে না? কে বলো তো? চলো তো বাইরে গিয়ে দেখে আসি, কে যেন ডাকছে। আরে বেয়াই সাহেব, আপনি এখানে? কিছু না জানিয়ে আমাকে খবর দিলেই তো পারতেন, আমি নিজে গিয়ে দেখা করে আসতাম। আসুন আসুন, ঘরে আসুন, ঘরে বসে কথা বলি। না না, আমি এখন বসতে আসিনি। ঘরে গিয়ে ঘোষ গল্প করার মতো মনের অবস্থা কি আপনারা রেখেছেন? যা বলার আমি এখান থেকেই বলে যেতে চাই। যাই হোক, আসল কথা আসি এবার। আপনাদের মেয়ে নাকি নিরুদ্দেশ, আর তার সাথে আমাদের ছেলেটাও নিরুদ্দেশ হয়ে গিয়েছে। আমি আমার ছেলেকে কষ্ট দেখতে পারবো না বলেই ওদের ভালোবাসার পণ্যটা দিতে চেয়েছিলাম। কিন্তু আপনার মেয়ের জন্য আমার ছেলের ভোগান্তি যে দিনে দিনে বেড়েই চলেছে। এর কবে শেষ হবে এ কেউই জানে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বিয়ে আর সামনে এগোনো সম্ভব নয়। এ বিয়েটা আর হচ্ছে না। এটাই আমি বলতে এসেছিলাম। না না বিয়াই সাহেব, এ আপনি কি বলছেন? এমন কথা বলবেন না। আমাদের মেয়ের তো সন্ধান মিলেছে, ওকে আমরা খুঁজে পেয়েছি। এ বিয়ে ভেঙে দিলে ওরা দুজনেই যে কষ্ট পাবে খুব। কষ্ট? কষ্ট তো আপনার মেয়ের সাথে পরিচয় হওয়ার পরে আমার ছেলের কপালে এমনিই লেগে আছে। আর হ্যাঁ, আপনার মেয়েকে যে খুঁজে পেয়েছেন, আর আপনার মেয়ে যে হারিয়েও গিয়েছিল, এ কোনো খবর কি আমাদের জানিয়েছিলেন? আর হ্যাঁ, আপনার মেয়েকে যে খুঁজে পেয়েছেন, তাহলে আমার সূর্য, আমার ছেলে কোথায়? আসলে বিয়াই সাহেব, আমরা তো আজই মাত্র খোঁজ পেয়েছি কর্মীলতার, আর আমাদের মেয়ে তার স্মৃতি হারিয়ে ফেলেছে। তাই আর আপনাকে কিছু জানানো হয়নি। আর আপনার ছেলেকে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। সূর্যই কর্মীলতাকে খুঁজে পেতে সাহায্য করেছে। ওরা এখন একই জায়গাতেই আছে। ও কর্মীলতার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে। বাহ বাহ, চমৎকার। আমি যতই শুনছি ততই অবাক হচ্ছি। স্মৃতি হারিয়েছে আপনার মেয়ের, আর তার স্মৃতি ফেরানোর দায়িত্ব নিয়েছে আমার ছেলে। আপনার মেয়ে হারিয়েছে, আর তার খোঁজার দায়িত্ব নিয়েছিল আমার ছেলে। তাহলে আপনারা বাবা মা হিসেবে কি দায়িত্ব পালন করছেন? আমার ছেলেটাকে দেখছি ভালোই বশ করেছেন।
যখন যেভাবে ব্যবহার করা লাগছে ঠিক সেভাবে ব্যবহার করছেন। আপনারে কি মানুষ? দয়া করে ভুল বুঝবেন না বিআই সাহেব, আসলে আপনি যা ভাবছেন বিষয়টা ঠিক তেমন নয়। একটু বোঝার চেষ্টা করুন দয়া করে। থাক থাক, আমি আর কোনো কথা বলাতে চাই না। আমার কথাই শেষ কথা। এ বিয়ে আর হচ্ছে না। আর রাস্তাঘাটে বনে বাজারে জীবন কাটানো হারিয়ে যাওয়া কোনো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না। আমার একটা মান সম্মান আছে। আমি কোনোভাবে এমন একটা মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেব না। আমি যাচ্ছি। ওগো, এসব কি শুরু হলো বলো তো? এদিকে মেয়েটাকে যে পেয়ে একটু নিশ্চিন্ত হতে গেলাম, আর অমনি কি সূর্যের বাবা বাড়িতে এসে কিসব বলে গেল। আমাদের কপালে কি তবে আর সুখ স্থায়ী হবে না? বিপদ যে একটার পর একটা লেগেই আছে। আমাদের সাথে এমন কেন হচ্ছে বলতে পারো? আমরা তো জীবনে কখনো কারো ক্ষতি করিনি। বড় বউ, বিপদে ধৈর্য ধারণ করতে হবে, এছাড়া যে আর কিছুই করার নেই। ধরে নাও এটা আমাদের জন্য ধৈর্যের একটা পরীক্ষা। এই বলে বড় বউ আর রতন ঘরে চলে গেল। আর এদিকে ছোট বউ সেই পরিত্যক্ত বাড়িতে বন্দি অবস্থায় ছটফট করতে থাকে। না না, আমি এ ঘরে এভাবে বন্দি থাকলে আমার যে চলবে না। এদিকে যে শয়তান পাখিটা মরলো না, আর কলমেলতাটাও মরলো না, তাহলে তাহলে ওরা কি করলে মরবে? আমার যে এখন সেই পরিকল্পনা করতে হবে। আর এ সময় যদি আমি এ ঘরে বন্দি থাকি তবে এসব কিভাবে করব? ওদেরকে তবে কে বধ করবে? তার মানে কলমিলতা আবারও দুদিন পর স্মৃতি ফিরে পেয়ে এসে আমার সামনে দিয়ে হেঁটে বেড়াবে? না 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 না, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আর এদিকে আমার মুখে সব সত্যি কথাগুলো যেন কেন বের হয়ে যাচ্ছে। আর সত্যি সত্যি যদি সবাই আমার অপকর্ম সম্পর্কে সবটা জেনে নেয় তখন ওরা কি করবে? ওরা তো মাত্র এতটুকু শুনে আমাকে বন্দি করে ফেললো যে আমি কলমিলতার ক্ষতি চাই। আর যদি শোনে কলমিলতাকে আমি জন্মের পরেই মাটিতে জ্যান্ত পুঁতে ফেলেছিলাম, তখন কি করবে ওরা আমার? না 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 না, তাই এত কিছু হতে দেয়া যাবে না। তবে আমার সাথে এসব কি হচ্ছে আগে আমাকে এটা জানতেই হবে। এতদিন তো সবকিছু ঠিকই ছিল, হঠাৎ করে আমার উপর আবার কে জাদুটনা করতে শুরু করলো যে আমি সবকিছু নিজের অজান্তেই মুখ ফসকে বলে দিচ্ছি। একটু ভেবে দেখি তো কাল আমার সাথে ভিন্ন রকম কি কি ঘটেছিল, তাহলে নিশ্চয়ই আমি কারণটা খুঁজে বের করতে সক্ষম হতে পারবো। এরপর ছোট বউ গতদিনের ঘটনাগুলো মনে করতে গিয়ে কবিতার দেয়া সেই খাবার খাওয়ার বিষয়টা মনে করে, যা ছিল প্রতিদিনের অন্য কাজগুলো থেকে একটু আলাদা। আরে কাল তো কবিতা আমাকে খাবার এনে খাইয়েছিল, যা ছিল আমার দৈনিক ঘটমান কাজগুলো থেকে একদম ব্যতিক্রম। তাহলে কি ওই খাবারে কিছু মিশিয়েছিল? কবিতা কি তাহলে আমার সাথে এমনটা করেছিল? না 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 না, ধর এসব আমি কি ভাবছি? ও তো আমার নিজের মেয়ে। নিজের মেয়ে কেন আমাকে এসব করবে? ও তো আমাকে ভালোবেসে যত্ন করে খাবারটা এনে খাইয়েছিল। আমিও না শেষমেশ কিনা নিজের মেয়েটাকে সন্দেহ করতে শুরু করলাম। কিন্তু এ ঘটনাটা ছাড়া যে আর তেমন কিছু কাল ঘটেও নি। তাহলে কি হতে পারে যার কারণে আমি এমন গড়গড় করে সবকিছু বলে দিতে শুরু করলাম? আমাকে অন্যভাবে ভাবতে হবে, কি হতে পারে সেটা। ছোট বউ এভাবে ভেবেই চলে, তবে এমন সন্দেহজনক কিছুই যেন তার মাথায় আসছে না। এদিকে হঠাৎ করে তার মনে পড়ে যায় কবিরাজের দেয়া সেই জাদু তেলের কথা। আরে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কাল রাতে তো আমি কবিরাজের দেয়া সেই জড়িবুটিওয়ালা তেলটা মাথায় দিয়েছিলাম, আর এর পরের দিন সকাল থেকেই যেন আমার 12টা বাজতে শুরু করলো। তার মানে এই সবাই কবিরাজের জাদু তেলের তেলেসমাতি। ওরে শয়তান কবিরাজ, তোকে আমি এবার আর ছাড়বো না। অনেকবার তুই পার পেয়েছিস, তোর কাছ থেকে আমি যতবারই জাদুবিদ্যার সাহায্য নিই ততবারই গড়বড় হয়েছে, একটা কাজও ভালোভাবে হয়নি। তোর আশ্রয় নিতে গিয়ে আজ আমার সব শেষ হয়ে গেল। ওই ভাবলাম ওই তেল পড়াটা চুলে ধরে একটু মনটা ঠান্ডা হবে, ভয়টা কাটবে।
আর এদিকে ওই তেলের তেলেসমাতের প্রভাবে আমার পেট থেকে সব গোপন কথা গড়গড় করে বের হয়ে আসছে। আমার সব কিছু শেষ করে দিল ওই শয়তান ভণ্ড কবিরাজ। আমাকে যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে, তা না হলে যে আমার সব শেষ হয়ে যাবে। ছোট বউ এ কথা বলতে বলতে এদিকে সেই কবিরাজ বসে বসে কলমিলতার বাড়ির ঘটনা নিয়ে ভাবতে থাকে। কি হলো ব্যাপারটা? ওই বজ্জাত পাখি আর এই গাছকন্যা মেয়েটার কি খবর? এই বিষয়টা নিয়ে যে আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে। ওই মেয়েটার কি আর কোনো খবর পাওয়া গিয়েছে কিনা তা তো একটু জানা দরকার ছিল। এটা তো ওই তাঁতি বইয়ের থেকে জানতে পারতাম। ওর তো আসার কথা ছিল, আমাকে সব খবর বলবে বলেছিল, কিন্তু ও যে আর আসলোও না। কিন্তু আমার তো এদিকে চিন্তা হয়েই চলেছে, ওদের খবর না জানা পর্যন্ত আমার কিছুতেই ভালো লাগছে না। তাহলে কি একটাবার আমি নিজে ওদের বাড়িতে গিয়ে খবর নিয়ে আসবো? কিন্তু আমাকে দেখে যদি ওদের বাড়ির লোক সন্দেহ করে, আমিও তো জড়িত ছিলাম ওদের মেয়েকে মেরে ফেলার কাজে। না 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 না, আমি কি ভাবছি এসব? ওরা আমাকে কিভাবে চিনবে? এর তো কোনো প্রমাণই নেই, কেউই জানে না, আমাকে কেউ চেনেও না। আমাকে তো একমাত্র ওই তাঁতির ছোট বউ চেনে। অযথাই আমি ভয় পাচ্ছিলাম। আর যদি কেউ আমাকে দেখে সন্দেহ করতেও শুরু করে, তবে আমি বলবো আমি হলাম ফকির, ফকির বাবা, এ পথ ধরে যাচ্ছিলাম। যাই, আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ি। এই বলে কবিরাজ কলমিলতাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে রাঙ্গুলিও ও কবিরাজ বাবার বাড়িতে যায় ও তার থেকে কলমিলতার জন্য একটা জাদু জলের বোতল নিয়ে নেয়। শোন রাঙ্গুলি, তোকে যেটা দিলাম ওটা আজ রাতে কলমিলতাকে 2 ফোঁটা করে খেতে বলবি। এভাবে 2 দিন করে খেলে কলমিলতা আবার গাছ রূপে ফিরে যাবে। তারপর ওকে নিয়ে সেই বনে গিয়ে ওই একই স্থানে রেখে দিবি। ওই এরপর যা যা করতে হবে সেটা আমি আবার তোকে বলে দেব। এবার তুই যেতে পারিস। ঠিক আছে কবিরাজ বাবা, তাই হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে এবার যাচ্ছি। কলমিলতাকে ওই সুন্দরপুর জঙ্গলে স্থাপন করার পরে আমি আবারও আপনার কাছে আসব। এই বলে রাঙ্গুলি কবিরাজের দেয়া সেই জিনিসগুলো নিয়ে উড়ে চলে গেল সূর্যের বাড়ির দিকে। আর এদিকে ছোট বউয়ের সাথে দেখা করতে কবিরাজও কলমিলতাদের বাড়িতে এসে পড়ে। ও এটা হঠাৎ করে কবিতার চোখে পড়ে যায়। আরে, এই তো সেই জাদুকর লোকটা না, যার থেকে কাল আমি সেই জাদু জল নিয়ে এসেছিলাম। কিন্তু উনি এখানে কি করছে? কি উদ্দেশ্যে বা এসেছে এখানে? আরে আরে, এদিক ওদিক আবার কি দেখছে? তার মানে কি উনি এখানে কাউকে খুঁজছে? আমি বরং একটা কাজ করি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে দেখতে থাকি লোকটা কি করার চেষ্টা করছে। ওনার থেকে যদি কিছু জানতে পারি তাহলে এটা খুব ভালো হবে। কোথায় এবারে ছোট বউটা? কোথায়? তাকে তো দেখছি না কোথাও। ডাকও যে দিতে পারছি না, যদি আবার অন্য কেউ বেরিয়ে আসে ডাক শুনে। আমার তো ওই কলমিলতার খবর জানাটা খুব দরকার। কি যে করব কিছুই বুঝতেও পারছি না। আরে আরে, ওই লোকটা কি বললো এসব? আচ্ছা, তার মানে সে মায়ের খোঁজে এখানে এসেছিল। আরে হ্যাঁ, কালও তো ওই কবিরাজ বারবার মাকে বলে দিয়েছিল এদিকের সব খবর যেন তাকে পৌঁছে দেয়া হয়, কিন্তু মা তো তার কথা রাখতে পারেনি। হয়তো এ কারণেই কবিরাজটা বাড়ি বয়ে খবর শুনতে চলে এসেছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আর মা ওনার থেকে কি কি সাহায্য নিয়েছিল, আর কতদিন যাবতই বা ওনার বাড়িতে মায়ের যাওয়া আসা, এই সব কিচ্ছু আমার জানতে হবে। আমি ওই লোকটার থেকে সব খবরই জেনে নেব। কিন্তু কিন্তু কি করে জানবো? আগে তো ওই লোকটাকে একটা ব্যবস্থা করতে হবে, ওকে আটকাতে হবে যেভাবেই হোক। আমাকে দেখলে তো ও টের পেয়ে যাবে, কারণ আমিও যে কাল গিয়েছিলাম ওই কবিরাজের বাড়িতে। উনি বুঝে যাবে যে আমি এই বাড়ির মেয়ে। না 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 না, আমার সরাসরি সামনে যাওয়া ঠিক হবে না, একটা ব্যবস্থা করতে হবে। কি করি? হ্যাঁ, পেয়েছি। আমি মায়ের কণ্ঠ নকল করে লোকটাকে ঘরে এসে বসতে বলবো, তারপর বাবাকে ডেকে ওনাকে বেঁধে ফেলবো। খুব মজা হবে।
যাই, আমি মায়ের কণ্ঠটা একটু নকল করার চেষ্টা করি। আমি তো কাল শুনেছি মা ওনার সাথে ঠিক কিভাবে কথা বলে। আরে কবিরাজ বাবা, আপনি আপনি কখন এলেন আমাদের বাড়িতে? দেখেছো আমার কি সৌভাগ্য যে আপনি আমার বাড়িতে পা ফেলেছেন। আরে এই কণ্ঠস্বরটা কোথা থেকে ভেসে আসছে? আরে তুই কোথায়? তোকে যে আমি দেখতে পাচ্ছি না। সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, আর আমাকে আসতে দেখে এতটা অবাক হয়েছিস যেন আমি আগে কখনোই তোদের এই বাড়িতে আসেনি। যাক সে কথা, কোথায় তুই? সামনে আয়, তোর সাথে যে আমার জরুরি কথা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই কথা। তার মানে তুই এর আগেও আমাদের বাড়িতে এসেছিস শয়তান কবিরাজ। এই তো একটু একটু করে সব হিসাব যেন মিলতে শুরু করেছে। কে রে, কোথায় তুই? আবার কেন চুপ হয়ে গেলি? কথার জবাব দিচ্ছিস না যে? এসব কি শুরু করেছিস বলতো? সামনে না এসে আড়াল থেকে কথা বলছিস। আমি কি এখানে মজা করতে এসেছি? তাড়াতাড়ি সামনে আয় বলছি। এত দূর থেকে কথা বলা যাবে না, গোপন কথা, বুঝিসই তো। তোর পরিবারের লোকেরা যদি কোনো কথা শুনে ফেলে তবে তো তোরই বিপদ হবে, আমার কিছুই হবে না। তাই বলছে দয়া করে একটু সামনে আয়। আচ্ছা তাই বুঝি? শয়তান বুড়ো, তোর কোনো সমস্যা হবে না তাই না? দাঁড়া, এখনই আমি তোর সমস্যা হওয়ার ব্যবস্থা করছি। এক্ষুনি তোকে ঘরে ঢুকিয়ে বাবাকে দিয়ে উত্তম মাধ্যম দেয়াবো। আসলে কবিরাজ বাবা, আমার শরীরটা না ভালো না, পা ভেঙে গিয়েছে, পায়ে খুব ব্যথা। আপনি আমাদের ঘরে এসে বসুন, একসাথে বসে চা খেতে খেতে না হয় গল্প সল্প করা যাবে। আরে কি বলছিস এসব? তুই পাগল হয়েছিস নাকি? তোর ঘরে বসে কি এসব আলোচনা করা যাবে? কেউ শুনে ফেললে তো সর্বনাশ। তখন কি হবে? তোর দেখছি কোনো ভয়ই নেই। কি ব্যাপার বলতো? ও বুঝেছি, কাল ওই জড়িবুটির তেলটা দিয়ে বুঝে খুব কাজ করছে তোর। একেবারে সব ভয় নিমেষে উধাও, হ্যাঁ? ওরে শয়তান কবিরাজ, আবার নিজের জাদুবিদ্যার প্রশংসা করে নিজেরই হাসা হচ্ছে। দাঁড়া, তোরে হাসি আমি বন্ধ করব। দাঁড়া, তোরে মন ভুলানো জাদু জল এবার আমি তোর উপর প্রয়োগ করব, আর তোর পেট থেকেও সব কথা আমি বের করব। তোর বন্দুক দিয়ে তোকেই গুলি করা হবে। আসলে কবিরাজ বাবা, বাড়িতে কেউ নেই এই মুহূর্তে। আপনার একদমই ভয়ের কোনো কারণ নেই। সবাই একটা বিয়ের অনুষ্ঠানে গেছে। আমার পা ভেঙে গিয়েছে তো, তাই আমি বাড়িতে একাই আছি। আপনি আসুন ভিতরে, কোনো চিন্তা করতে হবে না আপনার। সবার ফিরতে অনেক দেরি হবে। আরে আরে কি বলিস? তাহলে তো খুব ভালো হয়। এতক্ষণ পরে বলছিস কথাটা, আর এদিকে আমি তো ভয়ে একদম শেষ। দাঁড়া, তাহলে আমি এক্ষুনি ঘরে আসছি। ঠিক আছে কবিরাজ বাবা, আপনি এসে আমাদের বসার ঘরে বসে পড়ুন। আমি আপনার জন্য নাস্তা বানানোর ব্যবস্থা করি গিয়ে। তারপর একসাথে নাস্তা করতে করতে সব গল্প করা যাবে। এই কথা বলে কবিতা ওর বাবার কাছে চলে যায়, আর এদিকে কবিরাজও আশ্বাস পেয়ে ঘরের দিকে এগিয়ে যায়। বাবা বাবা, একটা খবর আছে, জানো কি হয়েছে? তুমি একদম অবাক হয়ে যাবে শুনলে। আরে কবিতা মা, তুই এমন অস্থির হচ্ছিস কেন? কি হয়েছে? কি এমন খবর বল তো দেখে। এরপর কবিতা ওর বাবাকে গতকালকে সব ঘটনাগুলো খুলে বলে। ও যা যা দেখেছিল। ও এটা শুনে রতন রীতিমতো রেগে ক্ষিপ্ত হয়ে যায়। কি কি বলছিস তো এসব কবিতা মা? হ্যাঁ বাবা, তাহলে আর বলছি কি? এমনকি এই লোকের পায়ের ছাপে সেদিন আমাদের বাড়িতে দেখেছিলাম, যেদিন বুবু হারিয়ে গিয়েছিল। আর এই একই জুতোর ছাপ আমি ওনার ঘরে কালকে দেখেছি। বাবা, তুমি লোকটাকে এখনই বেঁধে ফেলার ব্যবস্থা করো। ওর থেকে সব কথা আমাদের জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই করব।
তুই না বললে ওই শয়তানটাকে আমি ছাড়তাম না। চল কবিতা মা, আমাদের আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ বাবা, চলো তাড়াতাড়ি। আমি এই শয়তান কবিরাজটাকে আমাদের বসার ঘরে অপেক্ষা করতে বলে এসেছি। চলো আমরা যাই সেখানে, গিয়ে ওকে এক্ষুনি বেঁধে ফেলবো আর ওর পেট থেকে সব কথা বের করব। তাড়াতাড়ি এক গোছে দড়ি নিয়ে চলো, নয়তো আবার পালিয়ে যেতে পারে। এই বলে কবিতা, বড় বউ আর রতন হাতে এক গোছা দড়ি নিয়ে কবিরাজকে পাকড়াও করতে যায়। আর এদিকে কবিরাজ একা একা সেখানে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায়। আরে সে কখন থেকে আমি এখানে অপেক্ষা করছি, আর এ বাড়ির ছোট বউ সে কোথায় গেল? এখনো তো আসলো না সে নাস্তা বানানোর নাম করে। আর কত সময় এখানে অপেক্ষা করব? এদিকে যদি বাড়ির লোকেরা এসে পড়ে তখন কি হবে? কি আর হবে, এই যে দড়ি দেখছিস, এই দড়িগুলো দিয়ে তোকে বেঁধে ফেলবো, এছাড়া আর কিছুই হবে না। ওরে বাবারে, বলতে বলতে কাজ সারা চলে এসেছে। বলছি তো তোমরা কারা গো? আমার দিকে দড়ি গাছা তুলে এমন কেন ধরেছ? আমাকে বাঁধবে? আমি তো কিছু করিনি। আমার তো তোমাদের ঠিক সুবিধার লাগছে না। আমাকে এখান থেকে যেতে দাও, আমার পথ ছাড়ো বলছি। কেন কবিরাজ বাবা, এত কিসের তারা? একসাথে বসে গল্প করবেন না? কবিতার মুখ থেকে হঠাৎ করে ছোট বউয়ের কণ্ঠস্বর শুনে কবিরাজ একদম অবাক হয়ে যায়। আর তার বুঝতে বাকি রইল না, এই কণ্ঠস্বরটা নকল করেই তাকে ফাঁদে ফেলা হয়েছে। আরে তুমি এখানে? আর এই কণ্ঠস্বর তোমার মুখে কি করে? এটা কি করে সম্ভব? তার মানে ওই তাঁতের বইয়ের কণ্ঠস্বরটা নকল করে আমাকে এখানে আটকে রেখেছো। এটা ছিল একটা ফাঁদ, তাই না? আমার শুরুতে সন্দেহ হয়েছিল, কেন যে চা খাওয়ার লোভে ঘরে ঢুকে বসে পড়লাম। এখন যে আমি ফেসে গেছি। আমার সাথে তুমি কেন এমনটা করছো মেয়ে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি কাল আমার কাছে গিয়ে যা চেয়েছিলে আমি তো তোমাকে তাই দিয়েছি। তবে এমনটা কেন করছো আমার সাথে? আর তুমি বা কে? এখানে কি করছো? কি তোমার পরিচয়? আমি কবিতা, এই বাড়ির ছোট মেয়ে। আপনি যার খোঁজে এখানে এসেছেন আমি তারই মেয়ে। কাল আমি আমার মায়ের পিছু নিতে গিয়ে আপনার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, আর জানালার আড়াল থেকে আপনাদের দুজনে সব কথা আমি লুকিয়ে লুকিয়ে শুনে নেই। আপনাকে ধরা আমার খুব দরকার ছিল, কিন্তু আপনি যে নিজে থেকে এসে ফাঁদে পা দেবেন এটা আমি এত দ্রুত আশা করিনি। এখন আপনাকে আর কে বাঁচাবে? আপনাকে এক্ষুনি দড়িগুলোতে বেঁধে ফেলা হবে ও আপনার পেট থেকে সব কথা বের করা হবে। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু জানি না। আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি নির্দোষ। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে এদের হাত থেকে। কবিতা মা, এত কিছু তুই গোপনে করে ফেলেছিস, আমাদের কিনা একটুও টের পেতে দিলি না। তোকে আমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু কোনো অংশেই তুই আমার পেটের সন্তানের চেয়ে কম ভূমিকা পালন করিসনি। কলমিলতা তোর সৎবোন হওয়া সত্ত্বেও তুই ওদের অপরাধীদের ধরার জন্য কত চেষ্টা চালিয়ে যাচ্ছিস। ইস, সত্যি খুব আফসোস হয় রে কবিতা। তোর মা যদি একটু এমনটা বুঝতো তোর মতো করে, তাহলে আজ আমরা কতই না সুখে থাকতাম। আমি জানি না তোর মায়ের কিসের এত শত্রুতা আমার কলমিলতার সাথে। বড় মা, আমাকে আমার মায়ের কুকর্মের কথা মনে করিয়ে দিয়ে আর লজ্জা দিও না তুমি। সে তার দিক থেকে এতটা খারাপ বলেই হয়তো বা আমাকে আমার দিক থেকে একটু হলেও তা পূরণ করতে হচ্ছে। খারাপ মায়ের পেট থেকে জন্মেছে বলে আমিও যদি তার মতোই খারাপ হতাম, তাহলে আজকের এই চিত্রটা কেমন হতো একটু ভেবে দেখেছো কি? আসলে আমাদের এই পৃথিবীটা এমনই, কিছু ভালো আর কিছু মন্দ দিয়েই পৃথিবী তার ভারসাম্য ধরে রেখেছে। হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না, তেমন পৃথিবীর প্রতিটা মানুষের সমান ভালো হয় না বড় মা। আমাদেরকে এগুলো মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। ওগো, দেখেছো আমাদের ছোট্ট কবিতা কত বড় হয়ে গিয়েছে, কত কঠিন কঠিন কথাও বলতে শিখে গেছে। হ্যাঁ বড় বউ,
তাই তো দেখতে পাচ্ছি আমার কবিতা মাঝে তার বাবার সম্মান ধরে রেখেছে, মায়ের পথে পা বাড়ায়নি। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। ওই কাল নাগিনী তো আমার সাজানো সংসারটার বিষের ছোবলে একদম শেষ করে দিল। আর এদিকে জুটিয়েছে সে আর এক সহচরকে। দাঁড়া শয়তান, আমি তোর কি হাল করি দেখ শুধু। তোকে আমি নিজের হাতে নদীর জলে চুবিয়ে মারবো। তার আগে তোর কোমরে এই দড়িটা দিয়ে ভালো করে আটসাট করে বেঁধে নেই, দাঁড়া। ওরে বাবা রে, নদীর জলে আমাকে চুপিয়ে মারবে? না না না, আমি আরো 100 বছর বাঁচতে চাই। আমার যে আরো অনেক শক্তি লাভ করতে হবে, আমার যে অনেক সাধনা এখনো বাকি। আমাকে এত বড় শাস্তি দিও না দয়া করে। শয়তান কবিরাজ, তোর বাকি সাধনা তুই কবরে বসেই করিস। অনেক হয়েছে তোর সাধনা, তার ফল তো আমরা দেখতেই পারছি। কুকর্ম ছাড়া আর কোনো ভালো কাজ আছে নাকি তোর? আমার বুবুর সব অপরাধের সাথে তুই কোনো না কোনো ভাবে জড়িত। বাবা, তুমি দাঁড়িয়ে দেখছো কি? আর দেরি করো না, এক্ষুনি ওকে বেঁধে ফেলো। তারপর ওকে নিয়ে বাইরে গাছের সাথে বেঁধে ওর মুখ থেকে সব কথা বের করতে হবে একে একে। হ্যাঁ কবিতা, তুই একদম ঠিক বলেছিস। দেখ শুধু আমি কি করি ওকে। এক্ষুনি এই দড়ি গাছা দিয়ে ওকে বেঁধে ফেলে আমি টানতে টানতে নিয়ে যাব। এই বলে রতন ওই দড়িগুলো দিয়ে কবিরাজের কোমর শক্ত করে বেঁধে দিল। ওরে বাবা রে, আমাকে ছাড়ো। আমার পেটটা যে ফেটে যাবে মনে হচ্ছে। আমার যে দমটা বের হয়ে আসছে। এত জোরে কেউ বাঁধে? চুপ শয়তান, আর একটাও কথা নয়। চল এবার আমার সাথে। রতনের মুখ থেকে এ কথা শুনে কবিতার খুব হাসি পায়। বাবা, এই পেট মোটা কবিরাজকে এভাবে দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে। চলো বাবা, এবার একে নিয়ে বাইরে যাওয়া যাক। এরপর রতন কবিরাজের কোমরে দড়ি বেঁধে বাহিরে নিয়ে গেল ও এরপর তাকে বাড়ির সামনে একটা গাছের সাথে বেঁধে রাখা হলো। আর এদিকে রাঙ্গুলি আর সূর্য বুড়িমায়ের বাড়িতে যায় কলমিলতার সাথে দেখা করতে। কলমিলতা, এই নাও কবিরাজ বাবার দেয়া জাদু জল। এটা তুমি পরপর 2 দিন 2 ফোঁটা করে খাবে। তাতে তুমি আবারও সেই আগের মতো কলমি গাছে রূপান্তরিত হবে। তারপর আমরা সবাই মিলে তোমাকে গিয়ে ওই বনে রেখে আসব, যে বনে তুমি কলমি গাছ হয়ে জীবন কাটিয়েছিলে। রাঙ্গুলিয়া থেকে আবার পুনরায় কলমি গাছ হওয়ার কথা শুনে কলমিলতা খুব ভয় পেয়ে যায়। কি বলছো তুমি এসব রাঙ্গুলি পাখি? আমি কি আবার এই মানুষ কখনো ফিরে পাবো? যদি একবার কলমি গাছ হয়ে যাই, আমার যে খুব ভয় হচ্ছে। আমি যদি আর কখনো মানুষও ফিরে না পাই, তখন কি হবে? আর ওই জঙ্গলটা তো আমি দেখেছি, অনেক গভীর, অনেক শুনশান। এত বড় গভীর জঙ্গলে আমি একাকী কি করে থাকবো? আমার যে খুব ভয় লাগবে। কলমিলতা, তুমি একদমই চিন্তা করো না, দেখবে সবই ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, ওখানে তোমাকে একা থাকতে হবে না। আমি তোমাকে রাত দিন পাহারা দেব, তোমাকে সময় দেব, তোমার সাথে গল্প করব। আর আমি পাশেই গাছের ডালে বসে তোমার সাথে গল্প করব সারাদিন, ঠিক আগে যেমনটা করতাম। হ্যাঁ কলমিলতা, রাঙ্গুলি একদম ঠিক বলেছে। আর আমিও থাকবো, তোমার কোনো চিন্তাই করতে হবে না। তোমার যাতে কেউ ক্ষতি করতে না পারে, এজন্য আমি তোমার দেখাশোনা করব। এসব আপনি কি বলছেন? আপনি কি করে ওই গভীর জঙ্গলে থাকবেন? জায়গাটা যে বেশ বিপদসংকুল। আপনার যদি কোনো বিপদ হয় ওখানে, রাতে যদি ভয়ঙ্কর হিংস্র প্রাণী বেরিয়ে আসে, ওরা যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তখন কি হবে? আরে না রে পাগলি মেয়ে, আমাকে নিয়ে তোমার এত ঘাবড়াতে হবে না। আমি আগে ওই জঙ্গলে মাকে পাহারা দিয়েছি। তোমার হয়তো এসব কিছুই আর মনে নেই, তাই বলছি তোমাকে এত কিছু ভাবতে হবে না। কিভাবে কি করে সেটা তুমি সময় হলে দেখতে পারবে। বাহ, মানুষটা কত ভালো। আমার জন্য কিনা ওই গভীর জঙ্গলেও থাকার কথা ভাবছে। হয়তো তার সাথে আমার কতই না সুন্দর মুহূর্ত ছিল, যা আমি আজ সবকিছু ভুলে বসে আছি। আমার না খুব মন চাইছে পুরোনো স্মৃতিগুলো ফিরে পেতে।
সূর্যের মুখ থেকে এ কথা শুনে কর্মীলতা আশ্বস্ত হয়। আর এদিকে কর্মীলতা সূর্যের এই সুন্দর ব্যবহারের প্রেমে পড়ে যায়। যতই দেখছি ততই অবাক হচ্ছি, সত্যি মানুষটা কি ভালো। মানে আচ্ছা ঠিক আছে, আপনারা যেভাবে বলছেন সেভাবেই হবে। আমি জাদু জলটা নিয়ম মতো করে খেয়ে নেব। আমিও চাই আমার পুরনো সব স্মৃতিগুলো ফিরে আসুক। এর জন্য আমাকে যা যা করা লাগবে আমি সবই করব, শুধু আমার পাশে থাকবেন। ঠিক আছে, তাই হবে কর্মীলতা। তবে তুমি থাকো এবার, আমরা এখন যাই, আমাদের হাতে এখন অনেক কাজ। এই বলে রাঙ্গলীয় সূর্য সেখান থেকে বিদায় নেয়। আর এদিকে বুড়িমা মনে মনে তখনও তার মনে প্রশ্নের উত্তর খুঁজে চলে। হে কি, ওরা যে চলে গেল, বলবো বলবো করে আজও তো বলা হলো না। একটু যে শুনবো মায়া আসলে কোন বনে কলমি গাছ হয়েছিল তা তো জানাও হলো না। ধর কি যে করি আজও বলতেই পারলাম না। আমার তো এদিকে কিছুতেই মনটা শান্ত হচ্ছে না। যাই হোক, কি আর করার, ফেরবার আসলে ঠিকই জিজ্ঞাস করে নেব। এই বলে বুড়ি আর কলমিলতা ঘরের দিকে চলে যায়। আর এদিকে ছোট বউ একা একা ঘরে বসে ফোন দিয়ে আটতে থাকে। কিভাবে সে এই ঘর থেকে বের হবে? আমাকে একটা না একটা উপায় ঠিকই খুঁজে বের করতে হবে। এই ঘর থেকে আমাকে যে করেই হোক বের হতে হবে। আর এরপর আমি অনেক দূরে চলে যাব, নয়তো এরা যে আমার পেট থেকে সব গোপন কথা জেনে ফেলবে। আর এটা জানলে আমার যে আর কোথাও আশ্রয় থাকবে না। আর এমনও হতে পারে বড় বউ শত্রুতা করে আমাকে মেরে ফেলার জন্য চেষ্টাও চালাতে পারে, কারণ আমিও যে মেয়েকে মেরে ফেলতে চেয়েছিলাম। এটা শুনলে কি আমাকে আর আস্ত রাখবে নাকি? না না, এসব কিছু জানাজানি হওয়ার আগে আমাকে এখান থেকে কেটে পড়তেই হবে। ছোট বউ এ কথা ভাবতে ভাবতে হঠাৎ করে সেখানে কবিতা চলে আসি ওর মায়ের সাথে দেখা করতে। আরে ওই তো আমার মেয়ে কবিতা এসেছে এখানে। ও হয়তো আমাকে এখান থেকে মুক্ত করে দেবে। কবিতা মা, কবিতা তুই এসেছিস, আমাকে এক্ষুনি এখান থেকে বের কর মা। আমার যে বন্দি ঘরে আর থাকতে ভালো লাগছে না। না মা, তা বললে কি আর হয় নাকি? তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর এখনো তোমার থেকে অনেক কিছু জানা বাকি। যাই হোক, আমি এখন এসেছি তোমাকে একটা খবর দিতে। তোমার কবিরাজকে আমরা আটকে ফেলেছি। সে এখন আমাদের বাড়িতেই আছে। কবিরাজ? আমার কবিরাজ মানে? তুই কার কথা বলছিস কবিতা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না মা? কবিরাজ তোমার শ্রদ্ধেয় কবিরাজ বাবা, যে তোমার সকল কুকর্মের সঙ্গী, যার সাহায্য নিয়ে এতদিন তুমি বুবুর ক্ষতি করে বেড়াচ্ছ বারবার। কবিতা এসব কি বলছে? আমি সত্যি শুনছি তো নাকি আমি স্বপ্ন দেখছি? না না না, এসব কিভাবে সম্ভব? কবিতার তো এত কিছু জানার কথা না। ও জানলই বা কি করে? তার মানে কি ও এটাও জানে যে আমি কর্মীলতাকে ডুবিয়ে মারার চেষ্টা করেছিলাম? কি হলো মা, শুনে খুব অবাক হলে নাকি? কোনো কথাই যে বলছো না। বলো মা, তুমি কি বুবুকে পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিলে? এই তো যা সন্দেহ করেছিলাম তাই তো বলছে ও। মানে না কবিতা, তুই এসব কি বলছিস মা পাগলের মতো? আমি জানি না, আমি এসব কিচ্ছু জানি না। আমাকে কেন বলছিস এসব? আমাকে এসব আবোল তাবোল প্রশ্ন করার মানে কি? আমাকে এই ঘর থেকে বের হতে দে কবিতা, আমি বাইরে যাব। কি ব্যাপার, আবারও মিথ্যা বলতে শুরু করলে যে? ও বুঝেছি, তার মানে তোমার জাদু জলের ঘোর কেটে গিয়েছে এত সময়। আবারও বুঝে জাদু জলটা প্রয়োগ করতে হবে। কবিতার মুখ থেকে এ কথা শুনে ছোট বউ রীতিমতো একদম চমকে যায়। জাদু জল, ঘোর? কিসের ভয়ের কথা বলছিস তুই কবিতা? বল আমাকে। কেন মা, শুনে খুব অবাক হলে নাকি?
ভুলে যেও না, আমি কিন্তু তোমার মেয়ে। তুমি যদি চলো ডালে ডালে, তবে আমি চলি তার পাতায় পাতায়। কারণ তোমার রক্ত যে আমার শরীরে বইছে, তাই তোমার এই কুচক্রি মন কখন কি বলে আমি কিন্তু সবই তা বুঝি। আর তোমাকে ধরতে কে কে উপায় অবলম্বন করতে হয় তাও আমার সব জানা। কবিতা, এসব তুই কি বলছিস? যা বলার সোজা সবটা বলছি। কি করেছিস তুই আমার সাথে? তোর এসব কথার মানে কি? এরপর কবিতা ওর মাকে সব কথা খুলে বলে। এতদিন পর্যন্ত যা যা সে দেখেছে ও যা যা সে করেছে। এবং এসব কথা শোনার পরে ছোট বউয়ের মুখ যেন হয়েছিল দেখার মতো, যেন সে কিছুতেই নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। কবিতা, তুই এসব কি করেছিস? তার মানে তুই আমার মেয়ে হয়ে তোর মায়ের এত বড় সর্বনাশ করেছিস? এটা তুই পারলি? ছি কবিতা, আমার তো আজ ভাবতে অবাক লাগছে। আমি কিনা যেখানে ভেবেছিলাম বড় বউ আমার সাথে শত্রুতা করে কিছু একটা জাদুটনা করেছি, কিন্তু এদিকে আমার মেয়ে আমার পেট থেকে সত্যি কথা বের করার জন্য এমন উপায় অবলম্বন করেছে। মা, তার মানে তুমি স্বীকার করেই ফেললে যে তোমার পেট থেকে সত্যি কথাগুলো সেদিন বের হয়েছিল, তাই না? আরে আরে, আবার কি বলে ফেললাম আমি তো আবারও স্বীকার করেই ফেললাম যে আমার পেট থেকে তখন সত্যি কথাগুলোই বের হয়েছিল। কবিতা, আমার নিজের মেয়ে হয়ে তুই আমার সাথে এমন প্রতারণার আশ্রয় নিলি? দুধ কলা দিয়ে আমি এতদিন তাহলে কালসাপ পুষেছি? না 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 না, আমাকে একটা নতুন নাটক সাজাতে হবে এখান থেকে বের হওয়ার জন্য। তা না হলে কেউ আমাকে বাস্তা দেবে না, এমনকি আমার নিজের মেয়ে আমাকে সবচেয়ে প্রথমে ঘায়েল করবে। তা আমি এত সময় বুঝে ফেলেছি। না 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 না, আমি এত সহজে হেরে যাব না, কিছুতেই না। বন্ধুরা, ছোট বউ কি পারবে কবিতার চোখকে ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে যেতে? কি হতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ রাখো গল্পঝুলিতে। আর আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্পঝুলির সাথেই থাকবে। আর পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো।